তাহলে সুভাষ মুখোপাধ্যায় কেন এই টেক্সটটা প্রথম কথা লিখতে গেলেন, এই টেক্সটের গুরুত্ব কোথায়, সামাজিক গুরুত্ব কোথায়, সাহিত্যে গুরুত্ব কোথায় এবং প্রেক্ষাপট, এই তিনটে বিষয় আমরা আগে জানব। তারপর কোন কোন টেক্সট আমার বাংলার পাঠ্য, সবগুলো পাঠ্য নয়, তারপর সেগুলো সম্পর্কে বিস্তারিত জানব। এই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা, এই আমার বাংলা থেকে তোমাদের কিন্তু বড় প্রশ্ন লিখতে হয়। এই আমার বাংলার থেকে আসে কোশ্চেন, সুতরাং আমার বাংলাতে কিন্তু তোমাকে করতে হবে, মানে পড়তে হবে, এর সঙ্গে কিছু আসে না, আমার বাংলা থেকে আসে। একটা 5 নম্বরের কোশ্চেন করতে হবে, খুব সহজ, প্রত্যেকটা টেক্সটই সহজ, তার 2টো কোশ্চেন দেবে, একটা লিখতে হবে। কিন্তু এই টেক্সটটা তোমাকে কম্পালসারি পড়তেই হবে, যে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে লেখক সুভাষ মুখোপাধ্যায় এমন একটা সময়ে তিনি এসেছিলেন, মানে তার জন্ম 1919 আর মৃত্যু 2003, বুঝতেই পারছো যে যখন তিনি যুবক, স্বাধীনতার দেশ স্বাধীন হয়নি, তো দেশ স্বাধীন হওয়ার পরবর্তী ইনসিডেন্ট তাকে ভীষণভাবে আলোড়িত করেছে। এবং ওই যে সময়, সেই সময় তিনি প্রত্যক্ষ করেছেন বাংলার ছবি। আমাদের এই যে টেক্সটটা, এবার মনে রাখবে, সাহিত্য কিন্তু পত্রিকাকে কেন্দ্র করে বেশ ভালো লেখাটেখা হতো। প্রত্যেক সাহিত্যিকরাই অধিকাংশ পত্রিকার সঙ্গে যুক্ত ছিল এবং পত্রিকার বেশ সেটা চাপে লেখা হতো এদের। এই টেক্সটগুলো মানে সুভাষ মুখোপাধ্যায় বাংলার একটা নির্দিষ্ট সময়কে তুলে ধরছেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এটা যে ছাপাবেন বা ছাপাতে দেবেন এরকম তার কোনো মানসিকতাই ছিল না। বন্ধু দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় ও কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের সম্পাদনায় যখন রংমশাল পত্রিকা বেরোতো, সেই রংমশাল পত্রিকায় ওই বন্ধুকে যখন দেখায়, তখন বন্ধু অনুরোধ করে ছোটদের উপযোগী করে কতগুলো প্রবন্ধ সে প্রকাশ করে দেয়। এবং এই প্রবন্ধগুলো প্রকাশ করার সাথে সাথে একটা আলোড়ন পড়ে যায়, হ্যাঁ, যেটা তোমরা এখন বলো ভাইরাল হয়ে গেছে। ওই আলোড়ন পড়ে যায় এবং তখন রীতিমতো সুভাষ মুখোপাধ্যায় অবাক। তার কারণ এখানে টেক্সটগুলো পড়লে দেখবি কোনো গল্পের ছাঁচে ঢালা নয়, কোনো কাহিনী শেপ দিতে হবে সেই বলে লিখতে বসলো এমন গোছের একটা টেক্সটও না। এটা গল্প না, এটা উপন্যাস না, এটা প্রবন্ধ না। তথাকথিত প্রবন্ধ বলতে যা বোঝায়, ধরো তোমরা পড়েছো নবনব সৃষ্টি, বাংলা ভাষায় বিজ্ঞান হারিয়ে যাওয়া, কালিকলম, কি আরও তোমরা এক্সট্রা প্রবন্ধ পড়েছো, ক্লাস 8-এ পড়েছো গাছের কথা, এরকম কিচ্ছু না এটা। তাহলে এটা কি? নিজের যা যা মনে পড়েছে, এর মধ্যে অনেকটা অংশ দেখবি কেমন স্মৃতিকথা নির্ভর, নিজের মনে পড়া কথাগুলো, অতীতের স্মৃতির রোমন্থন। তা বলে কি এটা ডায়েরি লিখনও বলতে পারবি না। নিজের অতীত স্মৃতি রোমন্থন করে গেছেন অনেকটা ডায়েরি লিখনের মতো করে, কিন্তু জায়গা বুঝে। যেমন গারো পাহাড়ের নিচে সুভাষ মুখোপাধ্যায় যা দেখেছেন, যা শুনেছেন, যেটাই তিনি জানেন, সেটাই তিনি লিপিবদ্ধ করেছেন। সেটাই তোমাদের একটা টেক্সট। আবার কলের কলকাতা, গ্রাম ছেড়ে একটা মানুষ যখন কলকাতায় প্রথম আসছে, তখন সে কলকাতা দেখে রীতিমতো অবাক। এ কোন কলকাতা? এই কলকাতা যেখানে হাওয়া গাড়ি চলে, হুস হুস, ওরে বাবা, গাড়ি চলে যাচ্ছে, মানে ইলেকট্রিসিটি দেখছে প্রথম। রাত্রিবেলা জ্যোৎস্না ফিলিক দেয়, কল চাপলেই জল, মানে সুইচ দিলে ইলেকট্রিসিটি জ্বলছে, কল চাপলে জল বেরোচ্ছে। একটা গ্রামের লোক অবাক হবে, এটা খুব স্বাভাবিক। মাঠে মেলা হচ্ছে, আর ওখানে গ্রামে একবার মেলা হয় বা অকেশনে মেলা হয়, এখানে তো দেখি প্রতিদিনই মেলা। এই যে অবাক হচ্ছে মানুষ, এবার বুঝতেই পারছিস এর সঙ্গে বাস্তবের ভিত্তি বেশি। ছাতির বদলে হাতি, তোদের একটা টেক্সট আছে। মানে জমিদার, আড়তদার, মহাজন কিভাবে শোষণ করেছে বাংলার মানুষকে। শুধু ইংরেজের শোষণের কথা কেন বলিস?
এই যে কীভাবে শোষণ করেছে, যা তুই আমি এখন ভাবলে শিউরে উঠি। আমি ধর একজন, আমার ছোট একটা মুদিখানা দোকান আছে, আমি মহাজনের কাছ থেকে মাল কিনি। এবার প্রচুর বৃষ্টি হচ্ছে, তা মহাজন বলল তুমি একটা কাজ করো, তুমি ওই এখন আর তো বাড়ি যেতে পারবে না, তুমি আমার এই ছাতাটা নিয়ে যাও। তা আমি বললাম না না না, নেবো না নেবো না, একটা ভদ্রতার ব্যাপার থাকে তো। জোর করে দিয়ে দিল। সেই ছাতি পরের হাটে এসে ফেরত দিচ্ছি, ফেরত নিচ্ছে না। কয়েক বছর বাদে সে তখন এসে ধরলো, আরে ছাতি কোথায়? তারপর দেখা গেল চক্রবৃদ্ধি হারে বেড়ে সেই ছাতির দাম হাতির দামের সমান হয়ে গেছে। এইভাবে শোষণ করত। এদের যে কি মর্মান্তিক শোষণ ছিল, যা ভাবলে গা শিউরে ওঠে। মেঘের গায়ে জেলখানা, বিপ্লবীদের কিভাবে পাহাড়ের মাথায় জেলখানায় আটকে রাখতো, খাবার দিত না, একটা অক্সিজেন ঢোকার জায়গা নেই, কত কষ্ট করতে হতো। হাত বাড়াও, এই যেগুলো নাম বলছি সেগুলো সব তোমাদের পাঠ্য। দুর্ভিক্ষ, মন্বন্তর প্রেক্ষাপটে মানুষ না খেয়ে রাস্তা থেকে চাল কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে, কোমর পড়ে গেছে না খেতে খেতে। লেখক বুঝতে পারছে না ওটা মানুষ না পশু না কোনো অন্য ধরনের জন্তু, তাই বলছেন হাত বাড়াও, সহযোগিতার হাত বাড়িয়ে দাও। ভূমিকা অংশটাও তোমাদের পাঠ্য, এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। বোঝা গেল এ পর্যন্ত? প্রথম কথা, তোমাদের পাঠ্য কিন্তু দেখো যে, আর মনে রাখবে এই যে আমার বাংলা টেক্সটটা, এটা কাকে ডেডিকেট করা? কাশ্মীরের ছেলে জলিমোহন কলকে। জলিমোহন কলকে, এটা দাগিয়ে দেখো। আচ্ছা, তোমাদের পাঠ্য কী কী দেখো, সূচিপত্রে স্টার দেওয়া আছে। ভূমিকা, কালো পাহাড়ের নিচে, ছাতির বদলে হাতি, কলের কলকাতা, মেঘের গায়ে জেলখানা, হাত বাড়াও। এই কলের কলকাতা টেক্সটাই হচ্ছে অনেক বড়। চেষ্টা করবে কলের কলকাতা বাদে বাকিগুলো ছোট ছোট, ওগুলো ভালো করে পড়ার। আমার যদি কোশ্চেনে তো অর থাকেই, তাহলে আমার কিন্তু কোনো সমস্যা হবে না। আচ্ছা, পরের কথাটা, যেটা সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে একটু জেনে না নিলে এই আমার বাংলা কেন লিখলো, কী বৃত্তান্ত, সেটা ধরাটা একটু কষ্টকর হয়ে যাবে। মনে রাখবে যে 1940-এ তার প্রথম কাব্যগ্রন্থ বেরিয়ে যায় পদাতিক, এবং সেটা কিন্তু বেশ ভালো আলোড়ন ফেলে দেয়। পদাতিক কবি তার নাম হয়ে যায়। 1948-এ প্রকাশিত হয় সুভাষ মুখোপাধ্যায়ের দ্বিতীয় কাব্যগ্রন্থ অগ্নিকোণ। এইভাবে তার কাব্যগ্রন্থগুলো যখন বেরোতে থাকে, তখন অলরেডি কিন্তু তিনি কবি হিসাবে প্রতিষ্ঠিত। এবং এই কবি হিসাবে প্রতিষ্ঠার পাশাপাশি বাংলায় যা ঘটছে, আমার বাংলা, তাই যার টেক্সটের নামই হলো আমার বাংলা, সেটা তিনি যা প্রত্যক্ষ করছেন সেটা তিনি তুলে ধরলেন, নিজের মতো করে নিজে লিখে রাখলেন। বন্ধু যখন তাকে অনুরোধ করলো, তখন তিনি সেটা ছাপাতে দিলেন। এই বাংলাকে কেন্দ্র করে লেখা, বাংলার রূঢ় বাস্তব এবং প্রত্যক্ষ অভিজ্ঞতার দলিল বলা যায় আমার বাংলা টেক্সটটাকে। কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন না, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। সেই পৃথিবীর যে রূপ, বাস্তব রূপ তিনি প্রত্যক্ষ করেছেন, সেটাই তিনি তুলে ধরলেন। স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পর তিনি বাংলাকে প্রত্যক্ষ করেছিলেন। এই মানুষের একটা সুস্থির পরিবেশ নেই, মানুষ মানে বাংলার মানুষ নানাভাবে জর্জরিত। এক অভাব, দুই শোষণ, ক্ষেত খামার কারখানা খনি পাহাড়তলি গা-গঞ্জ সব শ্রমজীবী মানুষকে তিনি প্রত্যক্ষ করেছেন এবং দেখেছেন শ্রমজীবী মানুষের জীবন যন্ত্রণার বাস্তব ছবি। বঞ্চিত নিপীড়িত মানুষের জীবনকে তিনি উপলব্ধি করেছিলেন, তাই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। একজন কবি বা সাহিত্যিক কিভাবে পাশে দাঁড়ায় বল? তার লিখনী শক্তির দ্বারা। যে গান বাঁধতে পারে সে গানের দ্বারা। কবি সুভাষ মুখোপাধ্যায় কিন্তু শ্রমজীবী, শোষিত, তাঁতি, জেলে, কামার, কোমর, চাষি, এই সমস্ত নিঃস্ব মানুষের পাশে দাঁড়ালেন।
আমার বাংলা এটাকে একটা গদ্য গ্রন্থ বল। আমার বাংলা গদ্য গ্রন্থের মাধ্যমে আমার বাংলা সম্পর্কে সুভাষ মুখোপাধ্যায়ের নিজস্ব অভিমত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি? আমার বাংলা লিখতে বরাবর যে আমায় উস্কেছে তার নাম না করে পারছি না, বন্ধু দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। লেখাগুলি সে যদি প্রায় জোর করে আমাকে দিয়ে না লিখিয়ে নিত, আমার বাংলা কোনোদিনই লেখা হতো কিনা সন্দেহ। জনযুদ্ধ আর স্বাধীনতা রিপোর্টার হিসাবে গ্রামে গ্রামে ঘোরার সময় এই বইয়ের অধিকাংশ লেখার মাল মশলা জোগাড় করেছি। যারা এই মাল মশলা জুগিয়েছেন তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। এ বইয়ে যা আছে তার সবটাই আমার নিজের চোখে দেখা কিংবা নিজের কানে শোনা, এক বর্ণ বানানো নয়, তবে নামধাম অনেক ক্ষেত্রে একটু একটু বদলাতে হয়েছে। আমার বাংলা 11টি রেখাচিত্রের সমষ্টি। লেখক সাংবাদিক হিসাবে বিভিন্ন স্থানে যখন ছিলেন তখন তিনি যে মাল মশলাগুলো সংগ্রহ করেছেন সেই কাহিনীগুচ্ছ রচনা করে তার বর্ণনা শক্তির অসামান্য ভাষার ব্যবহার এবং আলটিমেটলি কিন্তু কোথাও গিয়ে গল্পগুলো পড়তে ভীষণ ভালো লাগে। তথাকথিত গল্প বলতে যা বোঝায় সেটা কিন্তু এটা নয়, বারবার বলে দিয়েছি। আমার বাংলা রচনাগুলি বিভিন্ন সময় লেখা হয়, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। 1943-এর 28শে জুলাই প্রথম এটা প্রকাশিত হয়। তার মানে বুঝতেই পারছিস 43-এর মন্বন্তর, বর্ধমানের ভয়াবহ বন্যা, হাজার হাজার নরনারী বিপন্ন, এই যে বন্যার সঙ্গে যুক্ত মানুষ, লক্ষ লক্ষ গ্রামবাসী নিঃস্ব, কাজ হারা, এই কলের কলকাতার যে শ্রমজীবী মানুষের কলকাতায় উঠে আসা, গারো চাষিদের বর্ণনা, এই সবগুলো কিন্তু তিনি যদি ওই ফিল্ডে না নামতেন তাহলে কিন্তু হতো না। যেমন দেখো যে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, কোনোদিন পদ্মা নদীর মাঝি হতো না যদি মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মার তীরে বোটে বসে না কাটাতেন। মানে শোনা যায় যে তিনি প্রায় 3 মাস পদ্মার তীরে বোটে ছিলেন। ওই যে কুবেরের জীবনচিত্র বর্ণনা, এই নিছক বর্ণনা নয়। মহাশ্বেতা দেবী অরণ্যের অধিকার লিখছেন, কলকাতার ফ্ল্যাটে বসে অরণ্যের অধিকার লেখা সম্ভব নয়, ইম্পসিবল, সম্ভব নয়। তাহলে প্রেক্ষাপটটা আশা করি আমি বোঝাতে পারলাম। পাশাপাশি তিনি ওই যে সাংবাদিকতা করছেন, জনযুদ্ধ পত্রিকার রসদ খুঁজছেন, খুঁজতে 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 তিনি একদিন বন্ধুকে বলছেন যে তখন বন্ধু বলছে যে বাংলার চিত্রগুলোকে আঁকতেন। এই যে বাংলার প্রতি একান্ত আন্তরিকতায় তিনি ছুটে বেরিয়েছেন সারা গ্রামে, নগরে, পাহাড়ে, নদীতে, আর তারই কিন্তু সার্থকতা লাভ করে এই গ্রন্থটি। ছোটদের জন্য একসময় প্রকাশিত হয় সরল করে, এবং সবথেকে বড় কথা বেশ কিছু বাগধারার ব্যবহার করেছেন তিনি এই টেক্সটগুলোতে। তার মানে ওই বাগধারাগুলো যে মানুষগুলো ব্যবহার করছে সেই মানুষকে যদি আমি তুলে ধরি তাহলে সে বাগধারাটা প্রয়োজন, বাস্তব চিত্র ফুটে উঠেছে। আর কমিউনিস্ট পার্টির বাংলা কমিটির মুখপাত্র ছিল জনযুদ্ধ, আর দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের কিশোর পত্রিকা ছিল রংমশাল। আমার বাংলা গ্রন্থের রচনাগুলো এই দুটো পত্রিকায় প্রকাশিত হয়েছে, কিন্তু জনযুদ্ধ আর রংমশাল। আমার বাংলায় গদ্য গ্রন্থে 11টি প্রবন্ধ রয়েছে, তার মধ্যে তোমাদের পাঠ্য, ভূমিকা আর 5টা টেক্সট। বলো এবার কার কি জিজ্ঞাসা রয়েছে? দেখো, সব গ্রন্থেরই একটা ভূমিকা অংশ থাকে। আমার বাংলার একটা ভূমিকা অংশ আছে। এই ভূমিকা অংশটা অন্যান্য টেক্সটের মতো খুব গুরুত্বপূর্ণ। না হলে আমি যে এতগুলো কথা বললাম, ভূমিকা অংশটা পড়লেই বুঝতে পারবি। মানে একটা প্রাক কথন। কেন প্রাক কথন? সংক্ষিপ্ত করে এই গ্রন্থ লেখার কারণ প্রথমেই তিনি বর্ণনা করে দিয়েছেন প্রাবন্ধিক, এবং বাংলার সৌন্দর্য সম্পর্কে এক ধারণা উপস্থাপন হয়েছে তার। শিয়ালদায় গিয়ে ট্রেনের করে উত্তর কিংবা পূর্ব যেদিকেই যাওয়া হোক না কেন, প্রকৃতি তার নিজস্ব রূপ নিয়ে হাজির হয়েছে। সারার পুল পারাপারের সময় নিচে তাকালে পদ্মার উচ্ছল রূপ প্রত্যক্ষ করা যাবে। এ পদ্মা কিন্তু আজকের পদ্মা নয়। বাংলাদেশে ভাজা ইলিশের গন্ধ স্টিমার ঘাট পর্যন্ত যেন সকলকে তাড়া করে বেড়াবে। এত ইলিশ মাছ এবং ঘাটে ভাজা হচ্ছে, গন্ধ
ওর মধ্যে ওই যে জীবনানন্দ দাশ লিখছেন না, বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতায়, যে 10টা অনুষঙ্গে কিশোরীর হাত, চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান, লাল লাল বটের ফলে, বট গাছের ফলের এই ব্যথিত গন্ধে ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ। তাহলে তিনি বাংলার প্রাণ সত্তা যে খুঁজে ফিরেছেন, এখানেও যেন সুভাষ মুখোপাধ্যায় তার প্রবন্ধগুলির মধ্য থেকে, এই গদ্যগুলোর মধ্য থেকে তার প্রাণ সত্তাকে খুঁজে ফিরেছেন। তাই বলছে, বাংলাদেশে ভাজা ইলিশের গন্ধ স্টিমার ঘাট পর্যন্ত সকলকে তাড়া করে নিয়ে বেড়াবে। দেশভাগের ফলে কি মানুষের যন্ত্রণা, মানুষের দুঃখ কষ্ট, জলস্থলে গণ্ডি বাঁধা, আজ বাংলাদেশ ভারতবর্ষ সম্পূর্ণ আলাদা আইন করে। স্বাধীনতার ঠিক পরে, স্বাধীনতার অব্যবহিত পূর্ববর্তীকালে শাল গাছের ছায়ায় ছায়ায় লক্ষিত হয় গোরা সাহেবের পল্টন মানে সৈনিক। খালের দুপাশে শোভা পেত অগণিত মানুষের হাড়, কত মানুষ মারা গেছে। এই যে স্বাধীনতার পরবর্তীকালে নতুন নগর শহরগঞ্জ প্রতিষ্ঠা হয়েছে, সুখ শান্তি দেখতে থাকে মানুষ, মানে সবে সুখ শান্তি পাওয়া শুরু করেছেন। স্বাধীনতার শান্তি বিরাজমান, তখনই তারই মাঝে শীতের হাওয়া দিলে দাফার কথা মনে পড়ছে প্রাবন্ধিকের। এই দাফা কে, কেন দাফার কথা মনে পড়ছে, সেইগুলোই এই ভূমিকা অংশের মধ্যে রয়েছে। আমরা তাহলে ভূমিকা অংশটা পড়ি। দেখো, বেশ ছিল শিয়ালদায় যাও, টিকিট কাটো, তারপর বেরিয়ে পড়ো উত্তর কি পূবে। আশা করি বোঝা গেল। বেশ ছিল শিয়ালদায় যাও, টিকিট কাটো, তারপর বেরিয়ে পড়ো উত্তরে কি পূবে। যখন যেখানে মন চায় ভেড়া মারা পার হয়ে সারার পুল, নিচে তাকিয়ে মনে হবে পদ্মার ঢেউগুলো যেন লাফিয়ে লাফিয়ে গিলতে আসছে। কিংবা যাও গোয়ালন্দে, ভাজা ইলিশের গন্ধে স্টিমার ঘাট অবধি পিছনে ডাকতে ডাকতে যাবে, মানে স্টিমার ঘাট অবধি তোমার পিছনে ডাকতে ডাকতে যাবে। আর জলস্থলে গণ্ডি আঁকা, সে গণ্ডি পার হবার হুকুম কারো নেই। দিন বদলেছে, শাল গাছের ছায়ায় ছায়ায় আজ আর গোরা পল্টনের তাঁবু নেই, সৈনিকদের তাঁবু নেই। খালের দুপাশে চিকচিক করে না মানুষের হাড় আর চিকচিক করে না। লরির রাস্তায় এখন পত্তন হচ্ছে নতুন নতুন গঞ্জ, লরির রাস্তায় এখনও নতুন নতুন গঞ্জের প্রতিষ্ঠা হচ্ছে। স্বাধীন দেশে মানুষ এখন নতুন নতুন করে দল বাজছে, নতুন করে শপথ নিচ্ছে, নতুন করে স্বপ্ন দেখছে সুখ শান্তির। শীতের হাওয়া দিলে আজও দাফার কথা মনে পড়ে। মাটির ঘরে কাঁথা গায়ে দিয়ে কাঁপছি, কপাটহীন জানলা দরজা দিয়ে দেখছি জ্যোৎস্না গায়ে মেঘে দূরে দাঁড়িয়ে আছে গাঢ় পাহাড়। আমি তক্তপোষে আর দাফা মেঝেতে, আমি তক্তপোষে মানে আমি চৌকির ওপর শুয়ে আছি, আর দাফা মেঝেতে শুয়ে আছে। ঠান্ডায় দুজনেরই চোখে ঘুম নেই। 3 কুলে কেউ ছিল না তার, কোথায় ছিল তার ঘরবাড়ি, কে ছিল তার মা বাবা, কিছুই জানে না দাফা। ছেলেবেলায় সে ছিল গরুচোর, সারা গায়ে তার মারের দাগ। দাফা বদলে গেল ললিতের বাড়ি এসে, ললিতই তাকে রাস্তা থেকে ধরে এনেছিল। দাফাকে দেওয়া হলো গরুর রাখালি। ললিতের বউকে দাফা মা বলে ডাকল। দাফা হয়ে গেল ললিতের ছেলের মতো। দাফাকে সবাই হাবাগোবা বলেই জানত। সেই দাফা পড়তে শিখল, সমিতির ঝান্ডা নিয়ে প্রচারে যাওয়া, হাটে হ্যান্ডবিল বিলি করা, চোঙা ফোকা, সব কাজেই দাফার ডাক পড়ে। তার খুব ইচ্ছে একবার শহরে যাওয়ার। রেলগাড়ি সে কখনো দেখেনি, শহরে নাকি খুব আলো। কলকাতায় ফিরে এলাম, তারপর কটা বছর কাটাকাটি ভাগাভাগি কি আতান্তরেই না কেটেছে। হঠাৎ একদিন শুনলাম বুকে গুলি লেগে দাফা মরে গেছে। লড়েছিল খুব জোর, কিন্তু বন্দুকের সঙ্গে পারেনি। দাফা মরতে চায়নি, চেয়েছিল মানুষের মতো মাথা উঁচু করে বাঁচতে, কিন্তু দাফা সেটাও পারল না। শহরে নাকি খুব আলো, এখনো কানে বাজছে। তার দাফার ওই কথাটা এখনো তার কানে বাজছে। শুধু কি দাফা, শুধু কি সেই পাহাড়তলি, সারা বাংলাদেশই সেদিন এমন ছিল। সেই এক যে ছিল বাংলাদেশের, যা দেখেছি যা শুনেছি তাই নিয়ে আমার বাংলা। বন্ধু দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় রংমশালে জোর করে না লেখালে কোনোদিনই হয়তো এ বই লেখাই হতো না।
এ বই পড়ে লোকের ভালো লাগবে কে জানতো। 1961 সালে কিন্তু তিনি এই প্রবন্ধ অংশটা লিখছেন। এই দাফা, এটা অতি সাধারণ ছেলে, সেই দাফার কথা মনে পড়ছে। 3 কুলে তার কেউ ছিল না, ঘর বাড়ি মা বাবা কিছুই জানে না দাফা। সে একবার গরুচোর তার তকমা পড়ে গেল, সারা গায়ে তার মারের দাগ। ললিতের বউ বউকে দাফার মা বলে ডাকলো। দাফা হয়ে গেল ললিতের ছেলের মতো, হাবা গবা সব কাজেই দাফার ডাক পড়ে। খুব ইচ্ছে একবার তার শহরে যাওয়ার, রেলগাড়ি সে দেখেনি। এই অপু দুর্গা দেখবি রেলগাড়ি, আমাদের কাছে রেলগাড়ি অতটা গুরুত্বপূর্ণ না, সবসময় চলছি বাবা, আমরা আমাদের থেকে অনেক আগের সময় এটা। রেলগাড়ি চড়া তো দূরস্থ, রেলগাড়ি দেখাতে তাদের আনন্দ ছিল। শহরে নাকি খুব আলো, শহর দেখার আনন্দ, সিচুয়েশনটা বোঝ, সময়টা বোঝ। তাই এদের কাছে অবশ্যই তো জ্যোৎস্না ফিনিক দেবে, কলকাতায় এসে অবাক হবে। কই তুমি কলকাতায় গিয়ে অবাক হওনি? তুমি মেট্রো স্টেশনে ওই চলমান সিঁড়ি দিয়ে চলার সময় প্রথমবার অবাক হওনি? হয়েছো, কিন্তু তোমার অবাক হওয়াটা চোখে পড়ে না কেন অতটা? তোমরা এডুকেশনের সঙ্গে জড়িত, খুব সহজেই না অনুকরণ করতে পারো, তাই তোমাদের অবাক হওয়া, আমার অবাক হওয়াটা অত সহজে চোখে পড়ে না। কিন্তু গ্রাম থেকে একটা মানুষ আসা, সে শহরে ভালো করে দেখতে লাগবে, আর সে সবার ইরিটেশনের কারণ হবে, এ ধাক্কা মারবে ও ধাক্কা মারবে। হ্যাঁ, অর্থাৎ কলকাতা শহরে কী কী আছে তা আমরা এখনও নিজেরাই জানি না, কত শতাংশ জানি না তো। অর্থাৎ কত কিছু আছে, তুমি যেদিক থেকেই দেখো, কলকাতা শহর তো খুব কালারফুল। গ্রামের একটা মানুষ আসলে আমরাই অবাক হয়ে যাই। এখনও মানে আমি বললাম না, আমরা এখনও কিছুই জানি না, হয়তো মৃত্যুবরণ করে যাবো তবুও জানবো না, আর অন্য সিটি তো বাদ দাও। এবার সেই কলকাতা শহরে গ্রাম থেকে একটা মানুষ আজ আসলেও অবাক হয়, আর সেই সময়ের কথা তো ভেবেই নাও। বোঝা গেল? আজ জলস্থলে গণ্ডি আঁকা। এই গণ্ডিটা কিসের গণ্ডি? ভারত বাংলাদেশ পৃথক হয়ে গেছে। কি অদ্ভুতভাবে পৃথক হয়েছে। তোরা যে তার উপরে হওয়া বিভিন্ন সিনেমাগুলো দেখবি, তাহলে বুঝতে পারবি যে এর একজনের বাড়ি, রান্নাঘর বাংলাদেশে, শোয়ার ঘর ভারতবর্ষে। একজনের বাড়ি, তার বাথরুম ভারতবর্ষে, বেডরুম বাংলাদেশে। পকেটে আই কার্ড নিয়ে পাশের বাড়ি যেতে হয়, আই কার্ড সবসময় পকেটে রাখতে হয়, আধার কার্ড এখন তো আধার কার্ড হয়েছে। মানে এই যে কী পিকুলিয়ার সিচুয়েশান। ওই মানে কাচের ঘরে বসে ওই মানচিত্র আঁকলে যা হয় সে দশাই হয়েছে আর কি। এই যে জলস্থলে গণ্ডি আঁকা, আমার তোর অসুবিধা হচ্ছে না, যারা বাংলাদেশে জন্মেছে, এই ইসলাম রাষ্ট্র ডিক্লেয়ার হওয়ার সাথে সাথে ইন্ডিয়ায় চলে এসছে, তাদের তো ভিতরটা কাঁদে বাংলাদেশে যাওয়ার জন্য, কিন্তু বললেই তো যেতে পারবে না। জলে এবং স্থলে গণ্ডি আঁকা, তুমি সেই গণ্ডি অতিক্রম করলেই পল্টন বা সেনা তোমাকে ধরে নেবে। তাই ভারত বাংলাদেশ আজ আলাদা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, এসে গেছি আমি সোনু। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো, যাতে রোজ আমার সঙ্গে তোমরা দেখা করতে পারো। আর হ্যাঁ, লাইক করতে কিন্তু ভুলো না, আর অবশ্যই নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।